নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয়, বাংলাদেশে গত 6 মাসে সাম্প্রদায়িক সহিংসতায় নিহত হয়েছেন 44 জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। প্রশ্ন হলো, তারেক রহমানের সরকার তাদেরকে সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে কেন? আজ সোমবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা একটি সাংবাদিক বৈঠক করেছে। বাংলাদেশের সংখ্যালঘুদের সর্ববৃহৎ সংগঠন এটি, এবং তারা নিয়মিত সংখ্যালঘুদের স্বার্থে নানান বিষয়ে মানে সরকারের সামনে, সমাজের সামনে, সংবাদ মাধ্যমের সামনে তারা তুলে ধরে। এবং বাংলাদেশে গত 5 আগস্ট 2024-এর 5 আগস্টের পর থেকে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা যে অনেক পরিমাণে বেড়েছে, এটা নতুন কথা নয়। এটা প্রায় সকলেই এখন জানেন যে 5 আগস্ট 2024 একটা আরেকটা অন্য ধরনের বাংলাদেশের জন্ম হয়েছে, যে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা প্রায় দৈনন্দিন ঘটনায় পরিণত হয়েছে। এই রকম পরিস্থিতি কিন্তু অতীতে ছিল না। যদিও অতীতে যারা সরকার পরিচালনা করেছেন তারা কেউই এই দাবি করতে পারবেন না যে তাদের জমানা পুরোপুরি সাম্প্রদায়িক সহিংসতা মুক্ত ছিল বা সংখ্যালঘু নিপীড়নের ঘটনা তারা কঠোর হাতে দমন করেছিলেন। এরকমটি দাবি করার জায়গায় কোনো দল বা কোনো শাসনামল নেই। যদিও এটাও ঠিক যে শেখ হাসিনা তার যে সর্বশেষ যে 15 বছর 16 বছরের জমানা বা তার আগে মানে 1996 থেকে 2001 এই সময়কালের মধ্যে পরিসংখ্যানগতভাবে দেখা যায় যে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা অনেকটা কম, অন্য বাকি জমানার তুলনায় অনেকটা কম। কিন্তু একেবারে কম নির্মূল করতে পেরেছিলেন এমনটি নয়। আমি ফিরে আসি আজকের যে বিষয়, সাংবাদিক বৈঠকে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা যে কথা বলেছে, এই সংগঠনের কার্যনির্বাহী সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ তিনি একটি রিপোর্ট পেশ করেছেন সংবাদ সম্মেলনে। সেখানে তিনি বলেছেন যে গত 6 মাসে বাংলাদেশে 257টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে, এবং দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনাগুলির মধ্যে 41টি ঘটনাতে তারা বলছেন যে 41টি সহিংসতার ঘটনাতে 44 জন নিহত হয়েছেন, অর্থাৎ, এবং তারা ঘটনাচক্রে প্রত্যেকেই হিন্দু সম্প্রদায়ের মানুষ বা সনাতন ধর্মাবলম্বী। তারা এই বিষয়টি সরকারের নজরে এনেছে, সংবাদ মাধ্যমের নজরে এনেছে, এবং তারা প্রশাসনের কাছে দাবি করেছে, আবার নতুন করে দাবি করেছে যে সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়া হোক। এখন আমি যে বিষয়টা উত্থাপন করতে চাই, প্রথমে আমি একথা বলি যে সংখ্যালঘুদের নিরাপত্তা এই বিষয়টি কোনো একটি দেশের বিষয় নয়। বিশ্বের প্রায় সব দেশেই সংখ্যালঘুরা কম আর বেশি তারা কিন্তু নিপীড়ন নির্যাতনের শিকার, তাদের নানানভাবে কোণঠাসা করা, এবং এটা সব ধর্মে, অর্থাৎ যে ধর্মের মানুষ যে দেশে সংখ্যালঘু তারা সেখানে খানিকটা কোণঠাসা বা একটু দুর্দশার মধ্যে আছেন। এইটা মানে সকলেই জানেন, এটা আমার কথা নয়, এটা সকলেই জানেন যে এরকম একটা পরিস্থিতি বিশ্বজুড়ে চলছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ খ্রিস্টান তারা সংখ্যালঘু। 92% মানুষ ইসলাম ধর্মাবলম্বী, 8% মানুষ আছেন যারা সংখ্যালঘু সম্প্রদায়ের। এখন তাদের ওপরে যে নিপীড়ন নির্যাতনের ঘটনাগুলো স্বাধীনতার পর থেকেই ঘটছিল, কিন্তু 5 আগস্ট 2024 যে দিনটাতে একটি তথাকথিত গণ অভ্যুত্থান হলো, এবং অভ্যুত্থানকারীরা বললেন যে একটা নতুন বাংলাদেশ তারা জন্ম দিতে চান, এবং সেই বাংলাদেশ হচ্ছে সাম্যের কথা বলবে, সেই বাংলাদেশ গণতন্ত্রের কথা বলবে, সেই বাংলাদেশে সকলের ধর্মাচরণের অধিকার সুরক্ষিত থাকবে। এরকম অনেক কথা আমরা শুনেছিলাম, কিন্তু বাস্তবে তা হয়নি। বরং 5 আগস্ট থেকে 15 আগস্ট এই সময়ের মধ্যে বাংলাদেশের ইতিহাসে সম্ভবত একটা কালো অধ্যায়, যে এই 10 দিনে মানে তুমুলভাবে সংখ্যালঘুরা এতটাই তারা আক্রান্ত হয়েছিলেন যে দলে দলে সংখ্যালঘু তারা সীমান্তে জড়ো হচ্ছিলেন যে দেশ ত্যাগ করবেন। কিন্তু সীমান্ত প্রহরীরা, বাংলাদেশের এবং ভারতের দুতরফেই সীমান্ত প্রহরীরা তাদেরকে মানে আটকে দেয়, ফলে তারা আবার তাদের নিজেদের এলাকায় ফিরে যেতে বাধ্য হন, কারণ তারা মনে করছিলেন যে এই পরিস্থিতি যা তৈরি হয়েছে তাতে তাদের এদেশে আর থাকা যাবে না।
তো তারপরে যেটা হলো যে অনেকগুলি ঘটনা, আজকে যে পরিসংখ্যান দেওয়া হয়েছে সেটা বিগত 23 মাসের পরিসংখ্যান, এবং তারা বলছেন যে 2024-এর 5 আগস্ট পরবর্তী যে 5 মাস, ওই 5 মাস বাংলাদেশের, গোটা বাংলাদেশের জন্মের পর থেকে ওই 5 মাস হচ্ছে সবচেয়ে কালো অধ্যায়, যখন প্রবলভাবে সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছেন। শুধু হিন্দুরা নয়, বৌদ্ধ, খ্রিস্টান এবং পার্বত্য জনজাতি, যেটা চট্টগ্রাম পার্বত্য এলাকার যে জনজাতি সম্প্রদায়ের মানুষ আছেন, তাদের ওপরেও না কিন্তু নানান ধরনের নিপীড়ন, নির্যাতনের ঘটনা ঘটেছে। এখন যে প্রসঙ্গটা নিয়ে আজকে সংবাদ বৈঠকেও অনেকে আলোচনা করেছেন এবং সমাজ মাধ্যমেও যে প্রশ্নগুলো উঠতে শুরু করেছে, সেটি হচ্ছে যে বাংলাদেশে গত 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচন সংগঠিত হয়েছে এবং 17ই ফেব্রুয়ারি বিএনপির নেতৃত্বে সরকার গঠিত হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান, তার সরকারেরও 5 মাস পূর্ণ হয়েছে। তো এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা, অর্থাৎ এটা শুধুমাত্র একটি নির্বাচন বা একটা নতুন নির্বাচিত সরকার আসবে এই রকমটি নয়, এই নির্বাচনটি কিন্তু একটু অন্য ধরনের নির্বাচন ছিল। আমি নির্বাচন কভার করতে ঢাকায় গিয়েছিলাম, আমি নিজেই সেটা দেখেছি যে অন্য ধরনের নির্বাচন বলতে এটাই যে সমাজের বিভিন্ন স্তরের মানুষের নানান ধরনের প্রত্যাশা ছিল। সমগ্র বাংলাদেশবাসী, অর্থাৎ হিন্দু মুসলিম নির্বিশেষে সমগ্র বাংলাদেশবাসী তারা চাইছিলেন যে মব ভায়োলেন্স বন্ধ হবে, অপহরণ, চুরি, ছিনতাই এবং এই যে চাঁদাবাজি, এগুলি বন্ধ হবে। তারা এটা প্রত্যাশা করেছিলেন যে সংখ্যালঘুদের ওপর যে নিপীড়ন নির্যাতনের ঘটনাগুলো ঘটছে, উপাসনালয়ে যে ধরনের আক্রমণের ঘটনা ঘটছে, এমনকি ইসলাম ধর্মাবলম্বীদের ওপরেও কিন্তু অনেক আক্রমণের ঘটনা ঘটেছে, বিশেষ করে মাজারের উপরে আক্রমণ, এই যে ঘটনাগুলো, এগুলো বন্ধ হবে এই প্রত্যাশা নির্বাচনকে কেন্দ্র করে ছিল। যে ধরনের প্রত্যাশা বা যে ধরনের ইস্যু অতীতের নির্বাচনগুলিতে কিন্তু এতটা প্রবলভাবে ছিল না। তার একটা বড় কারণ হচ্ছে যে ইউনূসের যে 1.5 বছরের জমানা, সেই জমানাতে মানুষ এতটাই অতিষ্ঠ হয়ে উঠেছিলেন যে তাদের কাছে এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল, যে জীবন সংশয় হচ্ছে, ফলে প্রাণ রক্ষার হবে নির্বাচনের পর, মানুষ নিরাপদে পথে ঘাটে চলাফেরা করতে পারবে, কর্মক্ষেত্রে যাবে। এই যে বিষয়টি, এই বিষয়টি কিন্তু এবারের নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং অন্যতম ইস্যু ছিল। এবং নির্বাচনের আগে বিএনপি মানুষকে সেই আশ্বাসও দিয়েছিল এবং তারা তো জানতো যে তারা সরকার গঠন করবে, তার কারণ প্রধান প্রতিপক্ষ দল আওয়ামী লীগ, তাদের তো নির্বাচনে অংশ নিতেই দেওয়া হয়নি। আমি যে কথা বলছিলাম যে এই যে নির্বাচনটি হয়েছিল, এই নির্বাচনে সমগ্র বাংলাদেশবাসীর কিছু প্রত্যাশা ছিল, আলাদা করে এবারের নির্বাচনে সংখ্যালঘুদের একটা বড় প্রত্যাশা ছিল, এবং যে সংখ্যালঘুদের সিংহভাগ যারা আওয়ামী লীগকে দীর্ঘদিন ভোট দিয়েছে, সেই সংখ্যালঘুরাও কিন্তু বিএনপিকে ভোট দিয়েছে। তার কারণ তারা চায়নি যে জামাতি ইসলামী সরকার গঠন করুক বা উগ্র ইসলামপন্থী শক্তি বাংলাদেশের ক্ষমতায় চলে আসুক। তারা মনে করেছে যে আওয়ামী লীগ যখন ময়দানে নেই, তখন ধর্মনিরপেক্ষ দল বিএনপি, যারা মুক্তিযুদ্ধের কথা বলছে, যারা মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করার কথা বলছে, সংখ্যালঘু সম্প্রদায় তারা বিএনপিকে দুহাত তুলে সমর্থন করে। আমি ইতিপূর্বে কয়েকটি ভিডিওতে আপনাদের বলেওছি যে 12ই ফেব্রুয়ারি দুপুরে আমি ঢাকার পুরান ঢাকা শাঁখারী বাজারে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমার মনে হচ্ছিল যে যেন অষ্টমীর দুপুরবেলা, অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মানুষ, ওই এলাকাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ সংখ্যাগরিষ্ঠ বা প্রায় অর্ধেক বলা চলে। তো সেইখানে গিয়ে আমি খুব অবাক হয়েছিলাম, দেখছিলাম যে মানুষ রীতিমতো উৎসবের মেজাজে ভোট কেন্দ্রে যাচ্ছেন, এবং আমার মোবাইল ক্যামেরার সামনে বা অন্য প্রতিবেদকদের সামনেও আমি দেখেছি যে লোকেরা খুব খোলাখুলি তারা বলছেন যে আমরা বিএনপিকে ভোট দিচ্ছি। কেন ভোট দিচ্ছেন না? আমরা চাই জামাতে ইসলামীকে আটকে দিতে, আমরা চাই না যে উগ্র মানে শক্তি তারা কেউ ক্ষমতায় আসুক, বা আমরা চাই না যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা পাকিস্তানের অধীনেই থাকতে চেয়েছিল, এমন কোনো শক্তি বাংলাদেশে ক্ষমতায় আসুক, এটা আমরা চাই না। আওয়ামী লীগ যেহেতু ময়দানে নেই, ফলে আমরা মনে করি যে বিএনপির সরকার গঠন করা দরকার, এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ বা সামগ্রিকভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এই প্রত্যাশা করেছিলেন যে তারেক রহমানের নেতৃত্বে সরকার হলে তারা অন্তত ওই দেশে নিরাপদে বসবাস করতে পারবেন। কিন্তু আমি বিগত বেশ কয়েকদিন ধরেই বেশ
3-4 মাস ধরে একটা কথা শুনতে পাচ্ছিলাম যে একটা চরম হতাশা মানুষের মধ্যে, স্বপ্নভঙ্গ, প্রত্যাশা পূরণ না হওয়া, এই থেকে একটা হতাশা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের মুখ থেকে আমি শুনতে পাচ্ছিলাম। এবং এটাও ঘটনা যে সংখ্যালঘুদের অনেকগুলি গোষ্ঠী সেখানে আছে, কিন্তু এই বিষয়টা অর্থাৎ তারেক রহমানের সরকার সংখ্যালঘুদের সুরক্ষা দিতে পারছে না, এই বিষয়টি কিন্তু আমি অতীতে আগে কখনো এতটা শুনিনি, যেখানে সংখ্যালঘুদের যে বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তি আছেন, বিভিন্ন সংগঠন আছে, তারা সমস্বরে একই কথা বলছেন। তারা তাদের নিজেদের মধ্যে অনেক ধরনের বিভাজন আছে, বিভেদ আছে, কিন্তু এই বিষয়টিতে তারা বলছেন যে এটা একটা সংখ্যালঘুদের, বাংলাদেশের সংখ্যালঘুদের একটা বড় ধরনের স্বপ্নভঙ্গ, যে তারা যেটা প্রত্যাশা করেছিলেন যে তারা সুরক্ষা পাবেন, তাদের উপাসনালয় সুরক্ষিত থাকবে, তাদের জীবনযাত্রা সুরক্ষিত থাকবে, তাদের চাকরি বাকরি সুরক্ষিত থাকবে, ব্যবসা, জমি জায়গা এগুলি সুরক্ষিত থাকবে। কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আজকে জানিয়েছে যে বিগত 6 মাসে 257টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। তার মধ্যেই সব কিছুই আছে, অর্থাৎ দোকান, ব্যবসা জোর করে দখল নেওয়া, চাষের জমি দখল নেওয়া, ভিটে মাটি দখল নেওয়া, এইরকম অনেক ঘটনা তারা ওখানে উল্লেখ করেছেন। এছাড়া নিপীড়ন, নির্যাতন, নারীদের উপরে যৌন নিপীড়নের ঘটনা, সব রকম ঘটনাই আছে। তারা মানে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত তথ্য এবং আরও নানান সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান তারা তুলে ধরেছেন। এবং আমি যেটা বলতে চাই যে আমি এই সংগঠনেরও অনেকের সঙ্গে অতীতেও কথা বলেছি, আজকেও আমার কথা হয়েছে, এবং যারা এই সংগঠনের বাইরে আছেন তারাও কিন্তু, তাদের মধ্যেও আমি দেখেছি যে তারা অত্যন্ত হতাশ যে তারেক রহমানের সরকার যে কথা তাদের দিয়েছিল, বা নির্বাচনের আগে বিএনপি নেতৃত্ব তাদের যে কথা দিয়েছিল, সেই কথা অনুযায়ী কিন্তু প্রশাসন চলছে না, বা শাসক দল হিসেবে বিএনপি সেই ভূমিকা পালন করছে না। কি কথা দিয়েছিল, যেটা আমি আপনাদের বলছিলাম যে বিএনপি নির্বাচনের আগে আলাদা করে সংখ্যালঘু নেতৃত্বের সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃত্ব বসেছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী পদপ্রার্থী তারেক রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং আরও বাংলাদেশ পূজা পরিষদ, তাদের নেতৃবৃন্দ তারা ছিলেন সেখানে। কিন্তু তারেক রহমান শুধু একটি কথাই বলেছিলেন যে তিনি সুরক্ষার বন্দোবস্ত করবেন, এই কথাটি তিনি শুধু নির্বাচনের আগে কথা দিয়েছিলেন। মির্জা ফখরুল ইসলামও তাই বলেছিলেন যে তারেক রহমান একটা কথা বলেছিলেন যে আমি খুব বড় কোনো প্রতিশ্রুতি দিতে চাই না, কিন্তু সুরক্ষা এইটা আমি আপনাদের জন্য নিশ্চিত করব। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একই কথা পরবর্তী সময়ে প্রকাশ্যে বলেছেন। এবং নির্বাচনী প্রচারে বিএনপি নেতৃত্ব যেখানে যেখানে সংখ্যালঘু, বিশেষ করে যেখানে সংখ্যালঘু ভোটাররা একটা বড় ভূমিকা পালন করতে পারে ফলাফলের ক্ষেত্রে, সেখানেও তো বটেই, অন্যত্রও কিন্তু বিএনপি তারা জানতো যে আওয়ামী লীগেরও একাংশের যদি ভোট পেতে হয় তাহলে এই সুরক্ষার আশ্বাসটি দেওয়া দরকার। এবং এটা ঘটনা যে আমি দেখেও এসেছি যে আওয়ামী লীগেরও একাংশ কিন্তু বিএনপিকে ভোট দিয়েছে এই কারণে যে জামায়াতে ইসলামীকে আটকে দেওয়া যাবে। কিন্তু এখন অনেকে মনে করছেন যে জামায়াতে ইসলামী এলে যা হতো তার থেকে কি কিছু কম হচ্ছে, এই প্রশ্নটা কিন্তু এখন অনেকেই তুলছেন যে কম তো কিছু হচ্ছে না। 6 মাসে যদি 44 জন নিহত হন সাম্প্রদায়িক কারণে, ধর্মীয় পরিচয়ের কারণে, সেটা তো ভয়াবহ একটা পরিসংখ্যান। এই পরিসংখ্যান তো যে কোনো সরকারকে বিচলিত করার কথা, যে কোনো শাসক দলকে বিচলিত করার কথা। কিন্তু সংখ্যালঘু নেতৃত্ব মনে করছেন যে তারা কিন্তু সেই পরিমাণে প্রশাসনের প্রতিক্রিয়া দেখছেন না, বা কঠোর হাতে এই ঘটনাগুলিকে দমন করা। যদিও তারেক রহমান প্রথম প্রধানমন্ত্রী যার মানে সংখ্যালঘু বিষয়ে একজন সহকারী তিনি নিয়োগ করেছেন, তিনি বাংলাদেশ সরকারের একজন অবসরপ্রাপ্ত আমলা, খুবই স্বনামধন্য বিজন সরকার, দক্ষ এবং মানে অত্যন্ত পারদর্শী আমলা হিসেবে তিনি পরিচিত। এবং বাংলাদেশে সংখ্যালঘু সব মহলেই তার একটা গ্রহণযোগ্যতাও আছে। তিনি এই দায়িত্বে এসছেন প্রায় 3-4 মাস হয়ে গেল, কিন্তু তারপরেও যেটা দেখা যাচ্ছে যে এই ঘটনাগুলি কমছে না। যেটা সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বারবারে বলছেন যে তাদের একটা স্বপ্ন ভঙ্গ হয়েছে, যে তারা বিশ্বাস করেছিলেন যে বিএনপি অন্তত তাদেরকে সুরক্ষা দেবে, তারা যাতে দেশ ছাড়তে বাধ্য না হন সেই নিশ্চয়তা তারা দেবে। কিন্তু এখন তারা মনে করছেন যে ভোট পাওয়ার পর, ভোটে জিতে যাওয়ার পর, সংখ্যালঘুদের বিপুল সংখ্যায় সমর্থন পাওয়ার পরে বিএনপি তাদের সঙ্গে এক প্রকার
প্রতারণা করছে। এই যে প্রতারিত হওয়ার যে বিষয়টি, এইটা কিন্তু একটা বড় ভাবে মানুষকে বিচলিত করেছে, সংখ্যালঘু সম্প্রদায়কে, যে তারা প্রতারিত হলেন, অর্থাৎ তাদের ভোট নেওয়া হলো কিন্তু যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে সুরক্ষা দেওয়া হবে, তারা এদেশেই থাকবেন, সেই প্রতিশ্রুতি বিএনপি রক্ষা করছে না, তারেক রহমানের সরকারও রক্ষা করছে না। আমার আশা করি যে এই সংবাদ সম্মেলনের ভিত্তিতে অন্তত তারেক রহমানের সরকার কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করবে এবং তারা আস্থা অর্জনের চেষ্টা করবে। এখন আগামী দিনে তারা কি পদক্ষেপ করে সেটাই দেখার। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।